সরি ড্যাড, আমি বুঝতে পারিনি যে এত বড় একটা ব্ল্যান্ডার হয়ে যাবে। এমন সময় সেখানে উপস্থিত হলো রুদ্র চৌধুরী। বছর 30-এর এই যুবক বেশ ঠান্ডা মাথার খিলাড়ি বলে রাজনৈতিক মহলে পরিচিত। তাকে কখনো কেউ রেগে যেতে দেখেনি। তবে বরাবরই ঠান্ডা মাথায় বেশ কায়দা করে প্রতিপক্ষকে তিনি যেভাবে বশ করেছেন তাতে নিজের দূরদর্শিতার প্রমাণই দিয়েছেন। রুদ্র চৌধুরী এসেই বেশ স্বাভাবিক গলায় রাহাতকে বলল, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, তুমি ভালোই ভালো ওদের কাছে গিয়ে সারেন্ডার করে দাও। এসব তুমি কি বলছো ভাইয়া? আমি যা বলছি তাই করো। পুনরায় শান্ত স্বরে বলে রুদ্র চৌধুরী। রাজীব চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে বলে, মানছি তোমার ভাই একটু ভুল করেছে, তাই বলে তুমি ওকে এভাবে পুলিশের হাতে তুলে দেবে? তাহলে এমপি হয়েছো কেন তুমি? আমি যখন মন্ত্রী ছিলাম তখন নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের কত অপরাধ দামাচাপা দিয়েছি। আর তুমি নিজের ভাইকে সামান্য এই রেপ কেস থেকে রক্ষা করতে পারবে না? রুদ্র চৌধুরী নিজের পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলে, আমি জনগণের সেবা করার জন্য এমপি হয়েছি, কারো অপরাধ গোপন করার জন্য নয়। রাহাত, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না যেতে বললাম? রাহাত অসহায় দৃষ্টিতে রাজীব চৌধুরীর দিকে তাকান। রাজীব চৌধুরী বলে ওঠেন, কোথাও যাবে না আমার ছেলে। তুমি যদি নিজের ভাইকে বাঁচাতে অক্ষম হও তাহলে আমি নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের ছেলেকে বাঁচাবো। ভুলে যেও না আমার ক্ষমতাও কিন্তু কম না। রুদ্র চৌধুরী এবার চোখ তুলে রাজীব চৌধুরীর দিকে গভীর দৃষ্টিতে তাকায়। রাজীব চৌধুরী নিজের ছেলের এই দৃষ্টি ভীষণ ভীত হয়ে পড়েন। তার বড় ছেলেকে তিনি খুব ভালো করে চিনেন। ঠান্ডা মাথায় ছেলেটা যে বড়সড় কাণ্ড করে দিতে পারে সেটা তার অজানা নয়। বাবা বলে তাকে রেহাই দিবে এমন ছেলে রুদ্র নয়। তাই তো রাজীব চৌধুরী আর বেশি কিছু বলার সাহস পান না। রুদ্র চৌধুরী এবার এগিয়ে যায় রাহাতের দিকে। রাহাতের হাত ধরে জোরপূর্বক তাকে বাইরে নিয়ে যায়। অতঃপর তাকে পুলিশের হাতে সোপর্দ করে বলে, অফিসার, নিয়ে যান ওকে। আমার ভাই সেজন্য যেন বাড়তি কোনো সুবিধা না পায়। ওর অপরাধ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ও যেন উপযুক্ত শাস্তি পায়। রাহাতের গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকরা ক্যামেরাবন্দি করে নেয়। রাহাতকে পুলিশকে সোপর্দ করার পর তারা সবাই মিলে রুদ্র চৌধুরীকে ঘিরে ধরে। সবাই তাকে একটাই প্রশ্ন করে, তিনি কিভাবে এত সহজে নিজের ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন। সেই মুহূর্তে রুদ্র চৌধুরী বেশ বুক ফুলিয়েই বলেন, আমি যখন একজন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি তখন থেকে এই এলাকার সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে। এই এলাকার সকল মানুষ আমার আপনজন। আজ যে মেয়েটা ধর্ষিতা হয়েছে সেও আমার বোন, আমার নিজের ভাই। এরকম একটা অন্যায় করেছে, এই জন্য আমি সব মেনে নেবো এমনটা নয়। আমি সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। রুদ্র চৌধুরীর এহেন জবানবন্দি বেশ প্রশংসিত হয়। সবাই রুদ্র চৌধুরী নিজের ভাইকে এভাবে পুলিশের হাতে তুলে দেবার জন্য তাকে সাধুবাদ জানায় এবং তার ভূয়সী প্রশংসা করে। রাহাতের গ্রেপ্তারের সংবাদে পারভেজ ইসলাম, নিপুণ, স্নেহা সবাই ভীষণ খুশি হয়। স্নেহা দৌড়ে যায় প্রজ্ঞার কেবিনে। অতঃপর মৃদু হেসে তার উদ্দেশ্যে বলে, তুই এবার ন্যায় বিচার পাবি প্রজ্ঞা। ওই রাহাত সহ দলের সব সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রজ্ঞা উপহাসে সুরে বলে, লাভ কি? সেই তো ওরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বেরিয়ে আসবে। আমার মতো সাধারণ মেয়েদের ন্যায় বিচারের স্বপ্ন দেখা বৃথা রে। তুই ন্যায় বিচার পাবি। রাহাত চৌধুরীর ভাই এমপি রুদ্র চৌধুরী নিজে তার ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমার কেন জানি এসব রাজনৈতিক নেতাদের বিশ্বাস হয় না। নিজের স্বার্থের জন্য তারা সব করতে পারে। আমি কি সত্যিই ন্যায় বিচার পাবো? নিপুণ স্নেহাকে সাথে নিয়ে আজ এসেছে প্রজ্ঞাদের বাড়িতে। পারভেজ ইসলামের সাথে কথা বলেই তারা দুজনে আজ এলো প্রজ্ঞাদের বাড়িতে। প্রজ্ঞা কিছুদিন আগে নিজের বাড়িতে ফিরেছে, কিন্তু এরপর থেকেই সে নিজেকে চার দেয়ালের মাঝে বন্ধ করে নিয়েছে। নিপুণ প্রজ্ঞার ঘরে গেল। প্রজ্ঞা তখন উদাস মনে বিছানায় বসেছিল। আনমনে ভাবছিল সেই ভয়াবহ রাতের কথা। প্রজ্ঞা আজও সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে পারে না। নিপুণ আলতো করে স্পর্শ করে প্রজ্ঞাকে। প্রজ্ঞা পিছনে ফিরে তাকিয়ে নিপুণকে দেখতে পায়। নিপুণ প্রজ্ঞার উদ্দেশ্যে বলে, নিজেকে এভাবে ঘরে বন্দি করে রেখেছো কেন তুমি? আমার খুব ভয় লাগে। বাইরে গেলে যদি সবাই আমাকে খারাপ কথা শোনায়, সবাই যে এটা জেনে গেছে যে আমি ধর্ষী। তুমি একদম ভয় পাবে না। একটা কথা সব সময় মনে রাখবে, যে তুমি কোনো অন্যায় করনি, বরং তুমি অন্যায়ের শিকার হয়েছো। তাই তোমার এরকম ভীত বা লজ্জিত হয়ে থাকার কোনো কারণ নেই। তুমি বুক ফুলিয়ে চলবে সমাজে, বুঝলে? প্রজ্ঞা সম্মতি জানায়। স্নেহা ও পারভেজ ইসলামও ততক্ষণে চলে আসেন সেখানে। পারভেজ ইসলাম বলেন, শুনলাম রাজীব চৌধুরী রাহাত চৌধুরী কেস লড়ার জন্য শহরের একজন বড় উকিল ঠিক করেছেন। ওনারা তো অনেক ক্ষমতাবান, নিশ্চয়ই এই ক্ষমতার অপব্যবহার করে ওনার ছেলেকে বের করে আনবেন। নিপুণ এক অসহায় পিতার দিকে তাকালো। তার চোখে তার মেয়েকে ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তাই নিপুণ দৃঢ় কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি প্রজ্ঞার হয়ে কেস লড়ব। আমি আপনাকে কথা দিচ্ছি,
প্রজ্ঞাকে আমি ন্যায় বিচার পাইয়ে দেবই দেব, স্নেহাও বলে ওঠে। তাছাড়া রুদ্র চৌধুরী তো ন্যায় বিচারের কথা বলেছেনই। নিপুণ স্নেহার উদ্দেশ্যে বলে, এসব রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাস করো না স্নেহা, ওরা নিজেদের রাজনৈতিক লাভের জন্য অনেক কথাই বলে থাকে। আমাদের এই লড়াইটা নিজেদেরই লড়তে হবে। নিপুণ তার বাড়িতে আসে সন্ধ্যাবেলা। বাড়িতে প্রবেশ করা মাত্রই শাহিনা খাতুন তার সামনে এসে বলে, নিপুণ, শুনলাম তুই নাকি কোন এমপির ভাইয়ের বিরুদ্ধে কেস লড়ছিস। হ্যাঁ, তুমি কিভাবে শুনলে? নিউজে দেখলাম। আচ্ছা, এসবের কি খুব দরকার ছিল? এরকম ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে কেস না লড়লেই কি নয়? নিপুণ কোনো ভনিতা ছাড়াই বলে, তুমি তো জানো মা, আল্লাহ ছাড়া আমি আর কাউকে ভয় পাই না। ন্যায় বিচারের জন্য লড়াই করতে আমি কখনোই পিছপা হব না। এটাই আমার বাবার আদর্শ, যা আমি লালন করে চলছি। কিন্তু আমার যে তোকে নিয়ে খুব ভয় হচ্ছে নিপুণ। তুই যে এখন আমার একমাত্র অবলম্বন, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? তুমি একদম ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। শাহিনা খাতুন আর কিছুই বললেন না নিজের মেয়েকে, কিন্তু তার মনে যে ভয় ঢুকেছে তার দূর হলো না। তিনি শুধু দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করলেন, যেন তার মেয়েটার কোনো বিপদ না হয়। দীপ্রর পরিবারের সবাই দুপুরে লাঞ্চ করতে বসেছে। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা। দীপ্র সবেমাত্র ডাইনিং টেবিলে এসে বসলো। তাকে দেখেই তার বাবা আজিজ খান বলে উঠলেন, তোমার সাথে কিছু জরুরি কথা আছে দীপ। জি আব্বু, বলুন। আজিজ খান রাশভারী স্বরে বললেন, রাজীব চৌধুরী আজ আমার সাথে দেখা করতে এসেছিলেন। রাজীব চৌধুরী মানে সাবেক মন্ত্রী রাজীব চৌধুরী। হ্যাঁ, ওনার সাথে আমার যে অনেক ভালো সম্পর্ক সেটা তোমাকে নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। উনি বাণিজ্য মন্ত্রী থাকাকালীন আমাদের ব্যবসায় অনেক উন্নতি হয়েছে, এর জন্য ওনার অবদান অনেক। ওনার ছোট ছেলে রাহাতের নামে ইদারিং একটা ফ্রড কেস দাখিল করা হয়েছে। উনি বললেন নিপুণ নাকি এই কেসে। দীপ্র অবাক হয়ে বলল, কই, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। দিশা অবাক শুনে বলল, এটা তুমি কি বলছো ভাইয়া? কোন দুনিয়ায় থাকো তুমি? আজ তো নিউজে দেখালো যে এই কেসের ভিকটিমের হয়ে কেস লড়বে নিপুণ আপি। আজিজ চৌধুরী বলে উঠলেন, ওই মেয়ে ভিকটিম নয়, এসব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আমার খুব ভালো করেই জানা আছে। এরা নিজেদের সাথে এমন নাটক করে। রাজীব চৌধুরীর ছোট ছেলেকে আমি চিনি, ছেলেটাকে তো ভালোই মনে হয় ওকে ফাঁসানো হয়েছে। দীপ্র বলল, নিপুণকে আমি চিনি আব্বু, ও কখনো কোনো মিথ্যা মামলা লড়বে না। সত্যি মিথ্যা বড় কথা নয় দীপ, কি দরকার এইসব ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে লাগার? ওনাদের পাওয়ারের সম্পর্কে তোমার বা নিপুণের কোনো ধারণাই নেই। এইসব ব্যাপারে জড়িয়ে গেলে নিপুণ নিজেই বিপদে পড়বে। তাছাড়াও আমাদের বাড়ির হবু বউ, ওর জন্য না চৌধুরীদের সাথে আমাদেরও সম্পর্ক খারাপ হয়, এর পরিমাণ কিন্তু ভালো হবে না। দিলারা খাতুন যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। এমনিতেও নিপুণকে তার তেমন একটা পছন্দ নয়, তাই এই প্রসঙ্গ টেনেই তিনি বললেন, এইসব বাড়াবাড়ির জন্য ওই মেয়েটাকে শুরু থেকে আমার পছন্দ নয়। না জানি তোমরা বাবা ছেলে ওর মধ্যে কি এমন দেখলে যে ওকে এই বাড়ির বউ করার জন্য একদম উঠে পড়ে লেগেছ। দিশা দিলারা খাতুনের উদ্দেশ্যে বলল, তুমি শুধু শুধু নিপুণ আপুকেই দোষ দিচ্ছ মম। আমি তো শুনেছি যে মেয়েটা রাহাত চৌধুরীর নামে রেপ কেস করেছে। সে হলো স্নেহার বান্ধবী। আমার তো মনে হয় ওই স্নেহাই নিপুণ আপিকে ইনফ্লুয়েন্স করেছে। নিপুণ আপি তো এমনিতেই ভালো মানুষ, তাই স্নেহার কথাই হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দিলারা খাতুন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ও তো আরেকটা আপদ। ওই স্নেহাকে তো আমি একদম সহ্য করতে পারি না। ওর আসল সত্যিটা মনে পড়লে আমার গা জ্বলে ওঠে। আজিজ খান কপট রাগ দেখিয়ে বললেন, এইসব কথা বলা এখন বন্ধ করো। দীপ, তুমি নিপুণকে সবটা বুঝিয়ে বলো। দীপ্র বলল, জি আচ্ছা। নিপুণ কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় হঠাৎ তার ফোন বেজে ওঠে। নিপুণ ফোনটা হাতে নিয়ে দেখতে পায় দীপ্র ফোন করেছে। সে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো দীপ। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে নিপু। বলো, কি বলবে? এইভাবে নয়, সামনাসামনি বলতে হবে। আমি তো কোর্টে যাওয়ার জন্য বের হচ্ছি, পরে বলে কি কি খুব অসুবিধা হবে? এমন যাও, ওই তুমি তোমার বাসাতেই ওয়েট করো, আমি 10 মিনিটে পৌঁছে যাব। হ্যালো দীপ, আমার কথাটা। দীপ্র আর কিছু না বলেই ফোনটা কেটে দেয়। নিপুণ দীপ্রের আসার অপেক্ষা করতে থাকে। কিছু সময়ের মধ্যে দীপ্র চলে আসে নিপুণদের বাসায়। দীপ্রকে দেখে নিপুণ বলে, দীপ, তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলো, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। তুমি কেসটা ছেড়ে দাও। মানে? রাহাত চৌধুরীর বিরুদ্ধে তুমি যেই কেস লড়তে চাইছো সেই কেসটা ছাড়তে বলছি। কিন্তু কেন? কেন তুমি বুঝতে পারছো না? এরকম ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে কেস লড়া বুদ্ধিমানের কাজ নয়। তুমি অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। আমি এই কেস লড়বই। নিপু, তুমি কেন বুঝতে চাইছো না? আমার কিছু বোঝার নেই। ততক্ষণে শাহিনা খাতুনও চলে আসেন। তাকে দেখে দীপ্র বলে, আন্টি, আপনি নিপুকে বোঝাও, ও কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছে। ওকে আমি আর কি বোঝাবো বাবা, ও আমার কথা শুনলি তো।